হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য গণিতে যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে 840 গ্রামে 30% সমান কত গ্রাম। এগুলো আমরা বের করার জন্য প্রথমত যেটা দেওয়া হয়েছে সেটা একবার লিখবো। দেখো, 840 গ্রামের 30%, তাহলে 840 গ্রাম এর বলা হয়েছে, আর আমরা জানি এর মানে সেক্ষেত্রে গুণ করতে হয়, তাহলে এখানে আমরা গুণ চিহ্ন দিলাম। এবার পার্সেন্ট যখন তোলা হয়, পার্সেন্ট বা শতকরা চিহ্ন যখন তুলবে তখন অবশ্যই 100 দিয়ে ভাগ করবে, আর যে ক্ষেত্রে পার্সেন্ট বা শতকরা চিহ্ন দিতে হয় তখন কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়। এটা আমরা বারবার আগের ক্লাসেও বলেছিলাম, এই কথাগুলো কিন্তু মনে রাখবে। তাহলে আমরা পার্সেন্ট তুলবো, তাহলে 100 দিয়ে ভাগ করব। এবার দেখো, একটা শূন্য কাটলাম, এখানকার একটা শূন্য, এই শূন্য কেটে দিলাম। তাহলে এখানে 84, এখানে 3 পড়ে থাকছে, তাহলে 84 কে 3 দিয়ে গুণ করলে হয় 252 গ্রাম। এরপরে দেখো, সত্য না মিথ্যা যাচাই করো, সকল রম্বসই সামান্তরিক। এটা কিন্তু সত্য, তাই না? রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই যেহেতু সমান হয়, সমান দৈর্ঘ্যের হয়, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল অবশ্যই হয়ে যায়, তার জন্য রম্বসকে আমরা সামান্তরিক বলতে পারবো। এরপরে দেখো, এই যে জিনিসটা দেওয়া হয়েছে এখানে, কোণ বিএসি অনুপাত কোণ এবিসি কোণ এসিবি সমান কত। এখানে কোণ বিএসি মানে এটা 60 ডিগ্রি, কত? তাহলে এটা সমান 60 ডিগ্রি। তোমরা এই লাইনটা লেখার পরে সময় চিহ্ন দিয়ে 60 ডিগ্রি লিখবে। এবার দেখো, আমরা যখন অনুপাত লিখি তখন একক গুলো লিখি না, তাহলে এককটা লেখা দরকার নেই, শুধু 60 লিখবে। এরপরে অনুপাত চিহ্ন দেওয়ার পরে এবিসি কোণের মান কত, এবিসি দেখো 50, তাহলে 50 বসাবে। অনুপাত দিয়ে কোণ এসিবি মানে 70, তাহলে 70 বসাবে। সবগুলো একটা করে শূন্য কেটে দাও, তারপরে 10 দিয়ে ভাগ করো প্রত্যেকটাকে, তো 10 দিয়ে ভাগ করলে এটা হয় 6, 50 কে 10 দিয়ে ভাগ করলে 5, আর 70 কে 10 দিয়ে ভাগ করলে 7, তাহলে এটা কিন্তু হবে অনুপাত। এরপরে দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 4, সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। এখানে আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে যে +3 করতে বলেছে, তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকলাম, স্কেলের সাহায্যে তোমরা অঙ্কন করবে, নিয়ে একটা ঘর বাদ দিয়ে 1 2 3 4 এরকম ভাবে লিখবে, আর এদিকে -1 -2 -3 এরকম ভাবে লিখবে। এমন ভাবে এই নাম্বারিং গুলো করবে যাতে তোমাদের যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেগুলো সব ডেটা যেন এই সংখ্যা রেখার মধ্যে ধরে যায়। এবার প্রথমে +3 বলেছে, তাহলে +3, প্লাস মানে শূন্য থেকে ডান দিকে, আর মাইনাস মানে বাম দিকে আমাদের যেতে হয়। তাহলে +3 মানে 3 ঘর ডান দিকে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর ডান দিকে গেলাম। এবার বলেছে -6, তাহলে যেখানে আমি পৌঁছলাম +3 মানে এইখানে পৌঁছলাম, এবার -6 মানে বাম দিকে 6 ঘর যেতে হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এতটা আমি যাব। তাহলে ফাইনালি আমার আনসার কত হচ্ছে, আমার শূন্য থেকে অবস্থান বের করতে হবে, তাহলে আমার এই জায়গাটা আমার ফাইনালি অবস্থান। তার মানে আমি কতটুকু আছি, দেখো শূন্য থেকে এইখানে মানে -3 তে আছি, তাহলে অতএব +3 প্লাস -6 সমান চিহ্ন দিয়ে -3। এরপরে দেখো, এখানে এই যে অনুপাতটা দেওয়া হয়েছে সেটাকে লঘিষ্ঠ আকারে মানে কাটাকাটি করে একদম ছোট আকারে পরিণত করতে হবে, এবং পরিণত করার পর সেই অনুপাতটির ব্যস্ত অনুপাতটা তোমাকে লিখতে হবে। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ করব প্রথমে কাটাকাটি করব, তাহলে 169 অনুপাত মানে ভাগের আকারে আমরা লিখতে পারি, তাহলে ভাগ চিহ্ন দিয়ে নিচে লিখলাম 221। দেখো, এটাকে 13 দিয়ে কাটে, তাহলে 13 কে দিয়ে কাটলে 13 কে 13 3 13 39, এটাকে 13 দিয়ে কাটো, 13 কে 13 7 13 91, তাহলে 13 17 মানে 13:17। এবার এটা আমার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হলো, প্রকাশ করার পর এটার ব্যস্ত অনুপাত উল্টো হয়ে যায়। যদি তোমার থাকে 1:2, তাহলে সেটা হয়ে যাবে 2:1। যদি থাকে 3:4, তাহলে এটার ব্যস্ত অনুপাত হয়ে যাবে 4:3, উল্টো হয়। তাহলে এখানে 13:17, তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে, উল্টোটা, তার মানে 17:13, তাই না? এরপরে তাহলে আমরা 2 এর দাগের প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো সলভ করে নেব। দেখো, ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো প্রশ্নের সমাধান বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন স্টেপে বা কোন ধরনের প্রশ্ন বুঝতে অসুবিধা হয়। তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো সহজ করে প্রত্যেকটা গাণিতিক সমস্যা সলভ করব, এবং আমার ক্লাসে সবাই যেন খুব সহজভাবে প্রত্যেকটা গাণিতিক সমস্যা বুঝতে পারো, সঠিকভাবে নির্ভুলভাবে যেন করতে পারো, এবং পরীক্ষার প্রশ্নপত্রে এই প্রশ্নগুলো যখন আসবে তখন যেন সঠিকভাবে করে আসতে পারো, সেভাবেই কিন্তু আমি ক্লাস প্রোভাইড করি। তাই তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা জানাবে। দেখো, 3টে ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল বলা হয়েছে 24।
তাহলে আমরা ডেটাটা মানে প্রত্যেকটা অঙ্ক যদি তোমরা বুঝে নাও, অঙ্ক বোঝা মানে অর্ধেক অঙ্ক কিন্তু করে নেওয়া। দেখো বলেছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা মানে 24। এরপরে বলেছে দ্বিতীয় আর তৃতীয়টির গুণফল 48, তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় মানে 48। আর লাস্টে বলেছে প্রথম আর তৃতীয় মানে হচ্ছে এদের গুণ করলে এদের গুণফল 32। তাহলে লিখেছি আমরা প্রথম এবং তৃতীয় গুণফল 32। এবার সব গুণ করব। দেখো বাম দিকে যা যা আছে, প্রথম বসালাম, দ্বিতীয় গুণ চিহ্ন দিয়ে এবার এই লাইনটা দ্বিতীয় গুণ তৃতীয় লিখলাম, তারপরে প্রথম, তারপরে গুণ তৃতীয়, সব লেখার পর ডান দিকে যা আছে সেগুলো আমাকে গুণ করতে হবে, যেহেতু বাম দিক গুণ করেছি ডান দিকে গুণ করতে হবে। এবার খেয়াল করো, প্রথম জিনিসটা দুবার রয়েছে, দ্বিতীয় জিনিসটা দুবার রয়েছে, তৃতীয় জিনিসটা দুবার রয়েছে, তাহলে সব দুবার রয়েছে, তার মানে স্কোয়ার করে দিলাম। তাহলে প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা গুণ তৃতীয় সংখ্যা, এই পুরোটার স্কোয়ার মানে হচ্ছে এইটা। এবার আমরা যদি স্কোয়ারটাকে কাটাতে চাই তাহলে বর্গমূল করতে হবে, তাহলে বাম দিকটা বর্গমূল যদি করি তাহলে ডান দিকেরও বর্গমূল করব। এবার বর্গমূল যেই করলাম, দেখো 24 গুণ 48 গুণ 32, আমি গুণ করে বর্গমূল করব মানে অনেক জটিল হয়ে যাবে, ভুল হতে পারে, তাহলে সেটা আমরা করব না। আমরা কি করব, দেখো 24 কে ভাঙতে পারি 4 6 24, 48 মানে 6 আর 8 48 হয়, 32 মানে 4 8 32। এবার খেয়াল করো, দেখো 4 রয়েছে দুটো, তাহলে যখন বর্গমূল করা হয় জোড়া জোড়া থেকে একটা করে বেরিয়ে আসে, তাহলে দুটো 4 থেকে একটা 4 বেরিয়ে আসবে, দুটো 6 থেকে একটা 6 বেরিয়ে আসবে, দুটো 8 থেকে একটা 8 বেরিয়ে আসবে, তাহলে 4 গুণিত 6 গুণিত 8। তাহলে দেখো 4 6 24, 24 কে 8 দিয়ে গুণ করলে হয় 192। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এই তিনটে সংখ্যাকে গুণ করলে 192 হয়। তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা আমরা বের করব। দেখো এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয় এই তিনটের গুণফলকে যদি আমরা শুধু দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল মানে এই 48 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে প্রথম নেই, তাহলে আমরা প্রথমটা পেয়ে যাব। তাহলে 48 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তার মানে প্রথম সংখ্যা হচ্ছে 4। একই রকম ভাবে তুমি খেয়াল করো যে দ্বিতীয় সংখ্যা বের করব, তাহলে এই তিনটে থেকে দ্বিতীয় নেই এমন জিনিসের গুণফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে দ্বিতীয় নেই, তার মানে প্রথম আর তৃতীয়র গুণফল কত? প্রথম আর তৃতীয়র গুণফল 32, তাহলে 32 দিয়ে ভাগ করলে আমরা দ্বিতীয় পাবো। একই রকম ভাবে তৃতীয় বার করতে গেলে প্রথম আর দ্বিতীয় সংখ্যার গুণফল মানে 24 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে সংখ্যা আমরা পরপর পেয়ে গেলাম, তাহলে এটা কিন্তু হয়ে যাবে তোমার ফাইনাল আনসার। নেক্সট দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অনেক স্কুলের কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসে। 240 মিলিলিটার ডেটল জলে, জল আর ডেটলের আয়তনের অনুপাত 1:3, তাহলে জল আছে 1 ভাগ, ডেটল আছে 3 ভাগ। এর সঙ্গে যদি আরো 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে সেক্ষেত্রে জল আর ডেটলের আয়তন অনুপাত কত হবে? তাহলে আমরা প্রথমে ডেটাটা লিখবো এবং বুঝে বুঝে করব যাতে করে কোনো ভুল না হয়। দেখো ডেটল জলের আনুপাতিক ভাগার, তোমরা আনুপাতিক ভাগার জানো যে যেটা বের করতে হয় সেটা উপরে লিখতে হয় লবের মধ্যে, আর আনুপাতিক সমষ্টি মানে এই দুটো যোগফলটাকে নিচে লিখতে হয়। তাহলে 1 আর 3 যোগ করলে 4, তাহলে 1 এর 4, তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ জল রয়েছে, আর ডেটল আনুপাতিক ভাগার কত হবে? ডেটল 3, তাহলে 3 এর 4। এবার এখানে 240 মিলিলিটার ডেটল জলে জল কত আছে? তাহলে টোটাল হচ্ছে 240, তার মধ্যে 4 ভাগের 1 ভাগ জল আছে, তাহলে গুণ 1 এর 4, কাটাকাটি করো, এটা কাটাকাটি করে 4 এর 4, 4 6 24 0, তাহলে 60 মিলিলিটার কি রয়েছে? জল আছে। তাহলে ডেটল কতটা আছে? ডেটল আছে, দেখো এটাকে আমরা কি করব, এবার এটাকে 3 এর 4 দিয়ে, মানে যেহেতু ডেটলের আনুপাতিক ভাগার 3 এর 4, তাহলে 3 এর 4 দিয়ে গুণ করব। তাহলে কাটাকাটি করো, দেখো এটা কাটাকাটি করলে 4 6 24 0, তাই না? তাহলে 3 6 18 মানে 180 মিলিলিটার। এবার এখানে আমরা ডেটল জলে জল কতটা, ডেটল কতটা সেটা পেয়ে গেলাম, তাই না? 60 মিলিলিটার জল আছে আর 180 মিলিলিটার ডেটল আছে। পরে প্রশ্নে বলা হয়েছে যে এখানে আরো 60 মিলিলিটার জল মিশিয়েছে, তাহলে 60 মিলিলিটার জল ছিল, আরো 60 মিলিলিটার মেশানো হলো, তাহলে হয়ে গেল 120 মিলিলিটার। ডেটল কিন্তু 180 আছে, তাহলে অনুপাত কত? নতুন অনুপাত আমরা পেয়ে যাচ্ছি, জল হচ্ছে এত, ডেটল যা ছিল তাই আছে। এবার 0 0 একটা করে কাটবো, তাহলে 12 অনুপাত 18, 6 দিয়ে কাটো, তাহলে 6 দিয়ে 12, আর এটা হয় 6 3 18, তাহলে 2 অনুপাত 3, এটা কিন্তু হবে নতুন অনুপাত। নেক্সট দেখো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি যে টাকা, সেই টাকাটা তার স্ত্রী, পুত্র আর কন্যার মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। আমরা পার্ট পার্ট করে নেব। প্রথমে এত টাকা পেয়েছিলেন, তার মধ্যে এত টাকা গ্রন্থাগারে দান করলেন, তাহলে গ্রন্থাগারে দান করার পর কতটা পড়ে থাকে সেটা দেখে নিই।
তাহলে গ্রন্থাগারে এত টাকা দান করার পর পড়ে থাকে কতটা, তাহলে পড়ে থাকে কত, মানে বাকি টাকা বের করতে গেলে মাইনাস করতে হয়, মাইনাস করে আমরা পেয়ে যাচ্ছি এত টাকা। এই টাকাটা, এই বাকি টাকাটা তিনি কি করেছেন, বাকি টাকাটা তিনি দেখো বাকি টাকা স্ত্রী পুত্র আর কন্যার মধ্যে এই অনুপাতে ভাগ করেছেন, সেটা আমরা লিখলাম বাকি টাকা মানে এই টাকাটা। এবার স্ত্রী পুত্র এবং তার যে কন্যা তাদের আনুপাতিক ভাগার বের করব। তাহলে স্ত্রী পেয়েছে এত 5, টোটাল ভাগ কত দেখো 5 আর 4 9, 9 আর 4 13, তাহলে টোটাল 13 ভাগের মধ্যে 5 ভাগ, এটা হচ্ছে আনুপাতিক ভাগ। আর স্ত্রীর পুত্রের তাহলে কত হবে মাঝেরটা, তাহলে 4 এর 13 আর কন্যার হবে এই 4 এর 13। এবার এই টাকার মধ্যে কে কত পায়, তাহলে আমাকে বের করতে গেলে গুণ 5 এর 13, প্রথমে স্ত্রীর যেহেতু আনুপাতিক ভাগ আর 5 এর 13, তাই এই টাকাকে 5 এর 13 দিয়ে গুণ করবো। 13 দিয়ে টাকা কাটবে, যদি কাটতে না পারো তাহলে 1,76,150কে 13 দিয়ে ভাগ করবে, হয়ে যাবে দেখবে এটা। এবার এটাকে 5 দিয়ে গুণ করো, তাহলে 67,750 টাকা এটা স্ত্রী পাচ্ছেন। তার পুত্র কত পাচ্ছেন, পুত্র আনুপাতিক ভাগার আমরা পেয়েছি 4 এর 13, তাহলে 4 এর 13 দিয়ে আমরা কাটাকাটি করব, একই রকম ভাবে কাটাকাটি করলাম। যেহেতু একবার আমরা কাটাকাটি করে দেখেছি 13,550 আছে, তাহলে আর নতুন করে করবো না। এবার এটাকে 4 দিয়ে গুণ করে 54,200। আর কন্যার আমরা বের করব একই টাকা, দেখো একই যেহেতু আনুপাতিক ভাগ আর 4 এর 13, তাহলে এখানেও কিন্তু আমরা একই পেয়ে যাব। তাহলে স্ত্রীকে দিলেন এত টাকা, পুত্রকে দিলেন এত টাকা, আর কন্যাকে দিলেন এত টাকা। এরপর দেখো তিনি একটা অঙ্কন দিয়েছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো এবং পেন্সিল আর কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে স্কেলের সাহায্যে আমি এটাকে সরিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। আর তোমরা কিন্তু একদম প্লেন জায়গার মধ্যে করবে এবং ধীরে সুস্থে করবে, তাহলে ছবিটা খুব সুন্দর হবে। আমি এরকম ভাবে প্রথমে একটা দাগ টেনে নেব, কেমন একটা সরল রেখাংশ টেনে নেব। চাঁদার সাহায্যে বলেছে, তাহলে এটা চাঁদার সাহায্যে আমি 72 ডিগ্রি, তাহলে একদম শেষ মাথায় বসাবো, শেষ মাথায় এরকম ভাবে বসিয়ে 72 ডিগ্রি দেখো 0 থেকে শুরু করে আমরা এটা 70, তাহলে 71 72 মানে 2 ঘর, তাহলে এরকম একটা ফুটিয়ে নেওয়ার পরে স্কেলের সাহায্যে যোগ করব, স্কেলের সাহায্যে যোগ করে দিলাম। কেমন, যদি এটা সরলরেখা হয় আমি সরল রেখাংশ না করে রস্যিও করতে পারি, যাই হোক এটা নাম দিলাম আমি হয়তো বি নাম দিতে পারো বা এ নাম দিলাম, যাই হোক এ নাম দিলাম, এটা ও নাম দিলাম, এটা বি নাম দিলাম। এবার বলেছে এটাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে পেন্সিল কম্পাস নেব, নেওয়ার পরে এরকম ভাবে যে কোনো বৃত্তচাপ নেবে, যে কোনো বৃত্তচাপ নেওয়ার পরে এটাকে কি করবে একটা এরকম ভাবে দাগ কাটবে, দাগ কাটার পর এবার এখানে বসাবে, এখানে বসানোর পর দেখো এটা পুরোটা, এটা হচ্ছে অর্ধেক, অর্ধেকের থেকে একটু বেশি নেবে, নিয়ে এরকম ভাবে একটা বৃত্তচাপ করবে। আর একই রকম ভাবে এই যেখানে কাটলো এখানে বসিয়ে একই রকম ভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবে। যে জায়গায় ছেদ করলো এবার সেই জায়গাটা তোমরা যুক্ত করে দাও, তাহলে কোণের অর্ধেক করা মানে সমদ্বিখণ্ডিত করাটা হয়ে যাবে। তাহলে এরকম ভাবে যুক্ত করে দাও, নিয়ে এটা নাম দিয়ে দাও ডি। তাহলে আমরা একটা প্রথমে কোণ ছিল 72 ডিগ্রি, নিয়ে সেটাকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এখানে যে দুটো কোণ পেলাম, যে কোণ প্রথমে আমরা লিখতে পারবো কোণ এ ও বি, এটা কত ছিল, কোণ এ ও বি সমান ছিল 72 ডিগ্রি। পরে কোণ বি ও ডি অর্ধেক যেটা হয়েছে কোণ বি ও ডি, এটা একটা কোণ হলো সমান এ ও ডি, কোণ এ ও ডি, তাই না, এইটুকু কোণ আর এইটুকু কোণ দুটোই সমান, কত হবে 72 এর অর্ধেক হবে, 72 এর অর্ধেক মানে কত হবে 36 ডিগ্রি। আমি একটা কোণ মেপে দেখাচ্ছি, কোণ এ ও ডি, দেখো এ ও ডি কত হয় দেখে নাও তোমরা, এখানে মিলিয়ে দেখো 0 10 20 30, এটা হচ্ছে 35, তারপরে এক ঘর পরে দাগ রয়েছে, তার মানে 36 ডিগ্রি। তাহলে এরকম ভাবে অঙ্কন করবে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে, এই অঙ্কনগুলো প্র্যাকটিস না করলে কিন্তু কোনোভাবেই হবে না। এরপরে দেখো নেক্সট আরো একটা অঙ্কন দেওয়া হয়েছে, স্কেলের সাহায্যে পি কিউ মাথায় দাগ দেওয়া আছে, এটা একটা সরল রেখাংশ আঁকতে হবে যেটা 9 সেমি, নিয়ে তারপরে সেটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, নিয়ে প্রত্যেকটা অংশের দৈর্ঘ্য মাপতে হবে। তাহলে প্রথমে আমি এটা অথবা প্রশ্ন, তাহলে অথবা প্রথমে আমরা কি করব 9 সেমি আঁকবো, তাহলে স্কেল নেব, স্কেলের সাহায্যে 9 সেমি অঙ্কন করব। তাহলে 0 থেকে বসিয়ে 9 সেমি পর্যন্ত দাগ কাটবো, দাগ কাটা হলো। দাগ কাটার পর এবার সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে যে
আমাকে কি করতে হবে, এটা পুরোটা থেকে কম নেব, অর্ধেকের থেকে বেশি নেওয়ার পরে আমাকে মানে এইদিকে উপরে একটা তোমরা টেনে নেবে আর নিচেও একই রকম ভাবে টেনে নেবে, কেমন? তাহলে বারবার নড়াচড়া করতে হবে না। এরপরে এই শেষ প্রান্তে বসাবে, শেষ প্রান্তে বসিয়ে এটাকে এই বৃত্তচাপটাকে কাটবে আর নিচেও কিন্তু একই রকম ভাবে এই বৃত্তচাপটাকে কাটবে। কেটে নেওয়া হলো। এবার যে জায়গাতে ছেদ করলো সেগুলো যোগ করো। দেখো এটা আর এখানে এটা। তাহলে ভালো মতো ভাবে তোমরা ধীরে সুস্থে করবে, তাহলে তোমাদের ছবিটা আরো সুন্দর হবে। ব্যাস, যোগ হয়ে গেল। এবার প্রথমে যেটা নাম দেওয়া ছিল, বলেছিল পি কিউ, তাহলে এটা পি, এটা কিউ, আমি হয়তো নাম দিলাম এটা ও দিলাম, আর এটার নাম দিয়েছি এক্স, আর এটা হয়তো নাম দিয়েছি আমি ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা প্রথমে দিয়েছিল সরলরেখাংশ পি কিউ, সেটা ছিল কত? 9 সেমি, তাই না? 9 সেমি ছিল প্রথমে। এবার পরে সেটাকে সমদ্বিখণ্ডিত করা হলো, তাহলে পি ও এটা সমান ও কিউ, কত হবে? কত হওয়ার কথা? 9 এর অর্ধেক মানে 4.5 সেমি হবে। আমি একবার মেপে কিন্তু দেখে নেব কত হচ্ছে। দেখো এক একটা জায়গা পিওটা কত, পিওটা দেখো এখানে, দেখো কত হচ্ছে। পিওটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার 1 2 3 4 4.5। এই দিকটাও দেখো 4.5 কিন্তু হবে, কেমন? দেখো একদম এক্সাক্ট, এটা দেখো 4.5 হয়ে গেছে। তাহলে এরকম ভাবে তোমরা বাড়িতে অঙ্কন করবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 2 নম্বর স্কুল অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে গণিতের যে সেটটা দেওয়া ছিল সেখানকার আমরা প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তার কারণ তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের অলরেডি অনেকগুলো ক্লাস আমি কমপ্লিট করে ফেলেছি। গণিতের ক্লাসও চলছে, ম্যাম তোমাদের হিস্ট্রির ক্লাস শুরু করে দিয়েছেন, এবং বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। প্রশ্নবিচিত্রার যে কোনো সাবজেক্টের ক্লাস যখন প্রোভাইড করা হবে, সেগুলো তোমাদের যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, সেই ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7 এই নামে আমরা একটা প্লেলিস্টের লিংক দিয়েছি। সেই লিংকে ক্লিক করলেই প্রশ্নবিচিত্রার সমস্ত সলিউশনের ক্লাসগুলো তোমরা পরপর পেয়ে যাবে। তোমরা তাহলে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।